সপ্তম তথা শেষ দফার ভোট শনিবার, আর সেই ভোটের আগে বাংলার ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী। গোটা দেশের মধ্যে বাংলায় সবচেয়ে ভালো ফল করবে বিজেপি। বাংলায় অস্তিত্ব রক্ষার লড়াই তৃণমূলের। এনআইকে ঠিক কি বলেছেন তিনি, শুনুন। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम 3 थे, 3 में से बंगाल की जनता ने हमें 80 पर पहुंचा दिया। हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है। और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है, जनता जनार्दन उसको लीड कर रही है और उसके कारण सरकार में बैठे हुए लोग, टीएमसी के लोग बौखलाए हुए हैं। लगातार हत्याएं हो रहे हैं, हमले हो रहे हैं, भाजपा कार्यकर्ताओं को चुनाव के पहले जेलों में बंद कर दिया जा रहा है। ये सारे जुल्मों के बावजूद भी मतदान भी जनता ज़्यादा कर रही है और वोट भी ज़्यादा हो रहा है। দেবনাথ বাবু, প্রধানমন্ত্রী স্পষ্ট বলছেন যে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সব থেকে ভালো ফল করবে। শুধু এটাই নয়, তৃণমূলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। সেনেকার একটা বিখ্যাত উক্তি আছে, উই সাফার মোর ইন ইমাজিনেশন দেন ইন রিয়ালিটি। আমরা কল্পনার স্বর্গে, বাস্তবের সঙ্গে কল্পনার স্বর্গে বেশি বাস করি। আচ্ছা, আমি বললাম উত্তরপ্রদেশে আসন কথা 80টে, তাহলে উত্তরপ্রদেশে পাবে না তো 40টারও কম পাবে। তাহলে তাহলে কত বড় মিথ্যে কথা। উত্তরপ্রদেশ 80টার মধ্যে প্রায় 80টা পাবে, সেখান থেকে সরে চলে গেছে। পশ্চিমবঙ্গে 42-এর মধ্যে কত পাবে? 42-এর বেশি তো পাবে। মানে উত্তরপ্রদেশে বিশ্বাসটা কোথা থেকে চলে যাচ্ছে? কল্পনা ভালো, অতি কল্পনা ভালো না। তার মানে উত্তরপ্রদেশে সব থেকে সিট বেশি 80টা। না, এর আগে তো গুজরাট সবকটাই পেয়েছিল। না না, গুজরাটে সবকটাই পেয়েছিল। মধ্যপ্রদেশ পাবে না, আচ্ছা ঠিক এই জায়গা থেকে আমি শতরূপাদির কাছে আসি। পশ্চিমবঙ্গে শতরূপাদি, হ্যাঁ, এই যে নরেন্দ্র মোদী তিনি এত আত্মবিশ্বাসী ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে, তার থেকে দুটো বিষয় মাথায় আসছে। একটা হচ্ছে 2019-এর যদি আমরা রেজাল্টের দিকে তাকাই তাহলে দেখবো দিল্লিতে 7-7, গুজরাটে 26-26, মধ্যপ্রদেশে 29-28, গুজরাটে মাফ করবে কর্ণাটকে 28-25। অর্থাৎ এই স্টেটগুলোর বেশিরভাগই একেবারে স্যাচুরেশন পয়েন্টে বিজেপি চলে গেছিল। এর থেকে ভালো ফল করা তো আর সম্ভব নয়। তাহলে প্রধানমন্ত্রী কি বলার চেষ্টা করছেন? আর সেকেন্ডলি, নাকি অন্য রাজ্যগুলোতে ততটা ফল এবার ভালো করতে পারবে না বিজেপি, এটা বুঝতে পেরেছেন নরেন্দ্র মোদী? কোনটা? না, ফল তো ভালো হবেই, সব জায়গায় ভালো হবে, কিন্তু আমি পশ্চিমবঙ্গের ফোকাসে একটু বেশি থাকি। তুমি 2-3টে জিনিস একটু নোটিস করো। এক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ডেফিনেটলি কনফিডেন্ট, তখন উনি হাওয়ায় কথা বলেন না। এটা আমার মনে হয় না ওনার অতি বড় শত্রুও বলবেন বলে। উনি একেবারে গ্রাউন্ড লেভেলে এবং উনি মানুষের পালস ফিল করতে পারেন। এইটার জন্য তুমি যদি দেখো, উনি 22টা পাবলিক প্রোগ্রাম এখানে করেছেন এবং তার যা মানে জনসমুদ্র আমরা দেখেছি। নট অনলি আজকে এক একটা প্রোগ্রামে মানুষ উতলে পড়েছে, এবং মানুষকে যে আমরা বাইরে থেকে নিয়েছি সেটাও নয়। এবং যেখানে যেখানে উনি ল্যান্ড করেছেন তার দুধারে মানুষের যে স্পন্টেনিয়াস রিয়াকশন। এবার যদি আমি এক সেকেন্ড, দেবনাথ প্লিজ এটা করবেন না। আজকে 22টা উনি পাবলিক প্রোগ্রাম করেছেন, 3খানা লিডিং চ্যানেলকে, পশ্চিমবঙ্গের লিডিং চ্যানেলকে, ইনক্লুডিং ইয়োর নেটওয়ার্ক। কিন্তু 42 তো অমিত শাহ এবং নরেন্দ্র মোদীও বলেননি, অমিত শাহ 35 টার্গেট বেঁধে দিয়েছিলেন। তাহলে সব থেকে ভালো ফল ওয়েস্ট বেঙ্গলে হবে, এটা নিয়ে একটা তো না, তুমি মিস করছো। প্রধানমন্ত্রী যখন বলছেন যে আমি আসবো, শতরূপাদি আসবো। আচ্ছা শেষ করে নিন। আচ্ছা হ্যাঁ, এক লাইন। 42টা উনি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। কিছুদিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছে 30 তোমরা পাচ্ছি, আরো বেশি হতে পারে। প্রধানমন্ত্রী বলছেন যে এবার বাংলা থেকে বিজেপি সব থেকে ভালো ফল করবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলছেন যে কেন্দ্রে আর ক্ষমতায় আসছে না বিজেপি। কি বলছেন দেখুন। আর উদ্বোধন করার টাইম পাবে না, এবার আর আসছে না, এবার আর আসছে না, তো আবার কি করে আর উদ্বোধন করবে? আসছেই তো না। শুনে রাখুন,
আপনারা দেখলেন তো সাইক্লোন, কলকাতাতে 24 ঘন্টাও জল জমেছিল, আর দিল্লি হলে 5 দিনে জল যেত না, চেন্নাই হলেও যেত না। আজকে কলকাতার যে উন্নয়ন, বাংলার যে উন্নয়ন, হিংসুটেগুলো চোখে দেখতে পায় না, তাই হিংসুটেগুলো উচ্চে করে বেড়ায়। শুনে রাখুন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো 7-8 দিন বলতে পারবেন, তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। তিনি কাকদ্বীপের মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন, সাইক্লোন তো हम दिल्ली से बैठ के मॉनिटरिंग किया। এত ঝুটা, আপনি বলুন, এত মিথ্যে কথা বলা শোভা পায়? শোভা পায়? সুব্রত, একদিকে প্রধানমন্ত্রী স্পষ্ট বলছেন যে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে ভালো ফল করবে বিজেপি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন শুনলেনি, প্রধানমন্ত্রী তিনি আর থাকবেনই না, প্রাক্তন হয়ে যাবেন। এবং একই কথা প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেটাও খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে সিপিএমকে যদি ভোট দেন, বাংলার মানুষকে বলেছেন, তাহলে কিন্তু সেই ভোট আসলে তৃণমূলকেই দেওয়া হবে, অর্থাৎ ইন্ডিয়া জোট। হ্যাঁ, ঠিকই বলেছেন উনি। আসলে নিজেরটা ঢাকার জন্য। ধরুন ব্যারাকপুরে লড়াই যে হলো, ব্যারাকপুরে কী লড়াই হলো? টিএমসি বনাম সিপিআইএম। পার্থবাবু, অর্জুনবাবু দুজনেই টিএমসি। পরশু দিন পার্থবাবু বিজেপিতে যাবে কি না কেউ জানে না, অর্জুন সিং যাওয়ার আগের দিন পর্যন্ত কেউ জানতো না। ফলে তৃণমূল এবং বিজেপি তাদের হচ্ছে গিয়ে যা জিনিসপত্র সেটা একই স্টোরে পেছন দিকে আছে, আর দুটো জামা পরে, দুটো রাজনৈতিক দলের জামা পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যে যে হ্যাঁ হ্যাঁ করলো যারা, কটা লোক আছে ওখানে? দেখালেন না কেন? দেখালেন না কেন? লোক নেই, তৃণমূলের সঙ্গে লোক নেই। মানুষ জেনে গেছে তৃণমূল চোর, মানুষ জেনে গেছে বিজেপির এই নেতাগুলো এখনো জেলের বাইরে আছে। গোটা দেশে দেখেছেন কোন একটা মন্ত্রী তার বান্ধবীর খাটের নিচে 50 কোটি টাকা, গোটা দেশে কেউ দেখেনি। তারপরেও ওই চোরগুলো জেলের বাইরে আছে। কি করে আছে? কেন আছে? আসলে আছে বিজেপির দয়া আছে, বিজেপির অক্সিজেনে আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী অক্সিজেনে আছে। সেটিং এর অভিযোগ কিন্তু বারবারই আমরা দেখেছি যে কংগ্রেস এবং সিপিএম এর তরফ থেকে তোলা হচ্ছেই। তার কারণ যখন আমরা হেমন্ত সোরেনকে দেখছি, আমরা কেজরিওয়ালকে দেখছি যে তাদেরকে জেলে ভরা হয়েছে, কিন্তু বারবার আদালতও যে প্রশ্ন তুলেছে যে মাথা পর্যন্ত কবে পৌঁছানো যাবে। এরাজ্যে কিন্তু এত দুর্নীতি হওয়া সত্ত্বেও মাথা পর্যন্ত এখনো পৌঁছতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। সুব্রতদা যেটা বললেন, দেবনন্দা আপনার রিয়াকশন। আমি তো বলেছি একটা কথা বলে, মিথ্যার হাটে মূর্তি কেনা চলতে পারে কিন্তু দেবী পাওয়া যায় না। আবার বলছি, মিথ্যার হাটে মূর্তি কেনা চলতে পারে, দেবী পাওয়া যায় না। সুরেশচন্দ্র মজুমদার নাট্য সাহিত্যের মর্মকথায় বলেছিল, যত হাটটা কিচ্ছু কিন্তু আমি মহানন্দাদির কাছে জানতে চাইছি, মহানন্দাদি, এক সময় মনে করা হতো যে বামেদের প্রাচীর দুর্ভেদ্য, সেই বামেদের দুর্ভেদ্য প্রাচীর ভেঙে দুরিশ্বাত করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। এখন বিরোধীরা বলছে চিরকাল কারো সমান যায় না, অর্থাৎ তৃণমূল অপ্রতিরোধ্য নয়। এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক অঙ্ক কি বলছে? অ্যাকচুয়ালি টিএমসির কাছে 2011 থেকে কিন্তু বাংলাকে নতুন করে গড়ে তোলার অনেক অনেক সুযোগ ছিল, এটা মানতেই হবে। 34 বছরের বাম শাসন থেকে তারা বাংলাকে এক জায়গায় নিয়ে এসেছিল। কিন্তু 2002 সালে তার নোবেল প্রাইজ ফান্ড ড্যানিয়েল কানেম্যান তিনি ফাস্ট অ্যান্ড স্লো বইতে লিখেছিলেন যে ম্যান ইজ নট অ্যাকচুয়ালি র্যাশনাল ইন ইচ অ্যান্ড এভরি কেস। অর্থাৎ অর্থনীতির ভাষায় আমরা ধরে নিই ম্যান ইজ র্যাশনাল, কিন্তু ভোটের বাক্সে যখন ভোট দেয় মানুষ, তখন সবসময় কিন্তু এই র্যাশনালিটিটা থাকে না। অর্থাৎ মানুষ কিসের ভিত্তিতে ভোট দেবে সেটা খুব ইন্টারেস্টিং বিষয়, অনেক রিসার্চ করা যায় এটা নিয়ে। কিন্তু যেটা হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে যে দুর্নীতিগুলো ঘটেছে সেটা কিন্তু ভীষণ হাইলাইটেড হয়েছে, শুধু ভারতবর্ষে না সারা বিশ্বে আলোচনার জায়গায় চলে গেছে। এবং বিরোধী হিসেবে বিজেপি, সিপিআইএম এরা তো এগুলো ইস্যু করবেই, ব্যবহার করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানুষ, জনসাধারণ, যাদের জন্য ভোট, যাদের জন্য গণতন্ত্র, তারা কতটা রিয়্যাক্ট করছে। একেবারেই তাই, তারা কতটা রিয়্যাক্ট করছে সেটা জানার জন্য তো এক সপ্তাহ আর অপেক্ষা। তবে যেটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যারা একেবারে শীর্ষ নেতৃত্বে রয়েছে তারা কিন্তু প্রেডিকশন করছেন, যেমন সপ্তম দফা ভোটের আগেই 23 আসন পেয়ে গেছে তৃণমূল। সরিষার রোড শো থেকে
থেকে এমনই ভবিষ্যৎবাণী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন। 1 তারিখ ডায়মন্ড হারবারে কেন ভোট, ডায়মন্ড হারবারে ভোট আগে হলো না কেন? তার কারণ বাংলায় সর্ববৃহৎ মার্জিন ডায়মন্ড হারবারে হবে, আর বহিরাগত বাংলা বিরোধীদের কফিনে গণতান্ত্রিকভাবে শেষ পেরেকটা ডায়মন্ড হারবারের মানুষ খুঁজবে। আমাকে অনেকে জিজ্ঞেস করে কটা আসন পাবে, কটা সিট হবে। আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবো, আজকে বলছি। মিলিয়ে নেবেন। ক দফায় ভোট হয়েছে? 6 দফার ভোট হয়েছে, আর 6 দফায় ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম 2019-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে 22 ছিল। খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে 23 হবে। তার মানে তো তাই। এখনো পর্যন্ত 9টা আসনে ভোটদান বাকি আছে, 7ম দফায় ভোট হয়নি। 33টা আসনে ভোট হয়েছে। 33টার মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে। 7 তারিখ ভোট বাক্স খুলবে, মিলিয়ে নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী শুনলেন, আর এবার শোনাবো দিলীপ ঘোষের ভবিষ্যৎবাণী। তিনি বলছেন তৃণমূলের 12টা আসন কমবে। শুনুন। কনফিডেন্টলি বলছেন, কনফিডেন্টলি হারবেন। গত 19 সালেও তারা বলেছিলেন 42টা পাবেন, মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি, হয়ে গেছে। একই কনফিডেন্টে বলছেন, একই রেজাল্ট হবে, 12টা সিট কমবে। আরো ভোটের আর মাত্র 1 দফা বাকি, যেটা আপনারা শুনছিলেন যে একের পর এক নেতা তারা ভবিষ্যৎবাণী করছেন। দিলীপ ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার আগেই আমরা দেখেছিলাম 5ম দফা ভোটের শেষেই অমিত শাহ, তিনি যেটা বলেছিলেন যে 310 আসন পেয়ে গেছেন, অর্থাৎ নরেন্দ্র মোদী পেয়ে গেছেন 310 আসন। শুনুন কি দাবি তিনি করেছিলেন। 5 चरण का परिणाम जान लो, मोदी जी 310 सीट पार कर गए। और ये ममता दीदी का इंडी अलायंस, उनका सुपड़ा साफ हो गया है साफ। মনোনীত অমিত শাহ অলরেডি দাবি করেছেন যে 310টা আসন তারা পেয়ে গিয়েছেন, অর্থাৎ ইন্ডিয়া জোট আসছে না। তার এই দাবির কতটা ভিত্তি আছে? 5ম দফার পরেই দেখো, রাজনৈতিক নেতা নেত্রীরা ভোটের আগে নানা রকমের বার্তা মানুষকে দেবেন, তার মধ্যে একটা সব থেকে জিনিস হচ্ছে কনফিডেন্স। তাকে দেখাতে হবে যে আমি খুব কনফিডেন্ট, এতটা ভোট আমি পাবো। কিন্তু রাজনৈতিক ভোট যারা বিশ্লেষক তারা এবং নানা মানুষ বিজ্ঞ লোকেরা সবসময় দেখিয়েছেন যে এক্সিট পোলের কথাও সবসময় মেলে না, আর এদের কথাও সবসময় মেলে না। কাজে আমার বক্তব্য হচ্ছে সবসময় গণতান্ত্রিক দেশে মানুষের বার্তাটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, যেটা ভোট বাক্সে রিফ্লেক্টেড হবে, এবং মানুষ কতটা সচেতন হবে। যে এই যে একটু আগে একটা আলোচনাতে বারে বারে উঠে আসে যে মানুষকে এই এত দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে, লাডলি বেহেনা দেওয়া হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা 76 বছর পরে এত মানুষকে রেশনের উপর নির্ভর বা কেন থাকতে হবে, বা এত অনুদান বা কেন দিতে হবে? একেবারে সেই অনুদানের রাজনীতি, সেই ভোটের বাক্সে তার কি প্রভাব পড়বে সেটা এর আগেও আমরা দেখেছি, কিন্তু এবার কি প্রভাব পড়বে তা তো আর কদিনের মধ্যেই জানা যাবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য এখানে। মহানন্দাদি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। তবে আনন্দ সকালে আলোচনা শেষ।